অরণ্য, আমার ভীষণ পেট ব্যথা করছে। আমি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে যাচ্ছি। তাড়াতাড়ি ঘুমিয়ে যাবে মানে কি? আমি আজ ১ সপ্তাহ পর বাসায় ফিরলাম আর তুমি ঘুমিয়ে যাবে? নো, নো, আই নিড মাই ওয়াইফ টুনাইট। অরণ্য, বোঝার চেষ্টা করুন। আজ না, আমার ফুড পয়জনিং হয়েছে। মাত্রই ওষুধ খেয়েছি। কালকে, হ্যাঁ? এরম ঘুরে বেডরুমের দিকে হাঁটা দিল। অরণ্য কিছুই বলল না। খানিকটা অবাকই হলো সে। যাক তবে, তার শরীরের খারাপের প্রতি একটু হলেও সহমর্মিতা পুরুষটির আছে। তবে বেডরুমের ভেতর পা দিতে না দিতেই কোমরে হাত জড়িয়ে রীতিমতো শূন্যে তুলে ফেলল কেউ। ভয়ে হালকা চিৎকার করে সে মাথা ঘুরিয়ে দেখল অরণ্যকে। কি হেঁটে গিয়ে অরণ্য তার শরীরটা ছুঁড়ে ফেলে দিল বিছানার উপর। দ্রুত হাতে নিজের পরনের টি-শার্ট টেনে মাথার উপর দিয়ে খুলে মেঝেতে ছুঁড়ে ফেলল। ইরাম উঠে বসার সুযোগ অবধি পেল না। অরণ্য হামাগুড়ি দিয়ে তার উপরে উঠে এসেই তাকে তার পোশাকের চেইন টেনে খুলতে খুলতে অধৈর্য গলায় বলল, একদম বাহানা দেবে না। তুই জানিস না তোকে আমার কত প্রয়োজন? ১ সপ্তাহের ক্ষুধার্ত পশুকে বলিস আরও একটা দিন অপেক্ষা করতে? নিজের শরীরকে সামনে সুস্থ রাখতে পারিসনি, তোর দোষ। অপেক্ষা ১ মিনিটও হবে না, ১ সেকেন্ডও হবে না। অরণ্য! অরণ্য বুকে হাত দিয়ে ঠেকাতে চাইলেও লাভ হলো না। ইরামের ২ হাতে শক্তভাবে ধরে বিছানার সঙ্গে জাপটে ধরে অরণ্য মুহূর্তেই নিজের ঠোঁট বসিয়ে দিল তার ঘাড়ে। ছটফট করল ইরাম। অসহায় হয়ে আর্জি জানালো, না, না প্লিজ, শাট দ্য ফাক আপ অ্যান্ড টেক ইট। অতীতের ঘটনাটি মনে করতে চায়নি ইরাম, কখনোই না। অথচ স্বয়ংক্রিয়ভাবে তার মস্তিষ্কে রাজত্ব দখল করে নিল অতীতের স্মৃতিরা। ভয়েরা, কষ্টরা কেঁপে কেঁপে উঠল ইরাম। সাইবান তার বদ্ধ ২ চোখের পাতায় চুমু ছুঁয়ে ঠোঁটের কাছে এসে থেমেছে। ছেলেটার তপ্ত নিঃশ্বাস ছুঁয়ে যাচ্ছে ইরামকে। দাঁতে নিজের ঠোঁট কামড়ে ধরল সে। উচিত হবে না। নিজেকে নিয়ন্ত্রণের বহু চেষ্টা করলেও শেষমেশ সম্ভবপর হলো না। সাইবান যে মুহূর্তের তার ঠোঁটের কাছে এগিয়ে এসেছে, ঠিক অমন সময়ে তার ঠোঁট গলে অস্ফুট আওয়াজটি বেরিয়ে এলো, না। জমে গেল সাইবান। চোখ পিটপিট করলো। অদ্ভুত একটা ঘোরের মধ্যে থেকে বেরিয়েছে যেন মাত্রই। সামনে একটু দূরে সরে ইরামের মুখটা দেখল। তার হাতের আজলায় রীতিমতো কাঁপছে রমণী। সাইবান জানে না তার বুকের ভেতর কেন ভাঙচুর হলো। মৃদু গলায় বলল, নো। ঝট করে চোখ মেলে তাকালো ইরাম। তার চোখের মাঝে বিন্দু বিন্দু অশ্রুকণা ফোঁটা জমতে দেখা গেল। সাইবান অপলক চোখ চেয়ে রইল। ইরামের তরফ থেকে আর উত্তর এলো না, বাধাও এলো না। দীর্ঘ একটা প্রশ্বাস টেনে বুকে অক্সিজেন ভর্তি করে নিল সাইবান। নিজের উত্তপ্ত শরীরকে ঠান্ডা করার প্রচেষ্টা যেন। তার বৃদ্ধাঙ্গুল অতি যত্ন নিয়ে ইরামের চোখের কোণ মুছে ফেলল। তারপর ঝুঁকে এলো সে। স্ত্রীর কপালে সর্বশেষ একটি আলতো চুমু এঁকে ফিসফিস করে বলল, ওকে। তৎক্ষণাৎ দূরে সরে দাঁড়ালো সাইবান। এরাম বুঝে এতক্ষণে নিজের বুকের ভেতর আটকে থাকা নিঃশ্বাসটা ফেলতে পারল। অবাক নয়নে দেখে গেল সে সাইবানকে। তার স্বামী উল্টো ঘুরে বাড়ির ভেতরে চলে গেল, অথচ ইরাম তখনও ঠায় দাঁড়িয়ে চেয়ে রইল তার পথপানে। জিমনেশিয়ামেই এই সময়টাই মানুষ কম থাকে। সাইবান ট্রেনারের দেয়া টাস্কগুলো শেষ করে এখন ট্রেডমিলের সামনে এসেছে। গত ১০ মিনিট যাবৎ একটানা দৌড়ে যাচ্ছে সে। কানে হেডফোন গজা, তাতে বাজছে তার নিজেরই রিমিক্স করা নতুন একটি ট্র্যাক, যেটা ২ দিন বাদে আসন্ন শোতে ব্যবহার করবে। ঘেমে গিয়েছে সে সম্পূর্ণ, যেন গোসল করেছে। তাই টি-শার্টটা খুলে আবারও দৌড়াতে লাগলো উদাম শরীরে। এটা শুধুমাত্র মেন্স জিম, তাই বিশেষ কোনো ঝামেলা বালাই নেই। আলোর স্পর্শে আসতেই তার ত্বক জুড়ে সাদা ঘামের ফোঁটাগুলো চিকচিক করে উঠল প্রশস্ত বুক, এবং তাতে শক্তিশালী মাংসপেশি দৌড়ানোর সঙ্গে সঙ্গে বিকশিত আর সংকুচিত হতে লাগলো। আয়নার প্রতিফলন নিজেকে দেখে সন্তুষ্ট ভঙ্গিতে হাসল সাইবান। এমনি এমনি পরিশ্রম করা হচ্ছে না। তবে পাশে রাখা ফোনে একটা কল আসতেই দৌড় থামিয়ে হাঁটতে ফোনটা কানে তুলে নিল সাইবান। অনুরাগ কল করেছে। হ্যাঁ, বল। ভারী নিঃশ্বাস ফেলতে ফেলতে বলল সাইবান। অনুরাগ ভনিতা করল না। আবির মিজানরা এসেছে, দেখা করতে বলছিল। এক মুহূর্তের জন্য থমকে গেল সাইবান। তার চেহারা একটা আধার ভর করল। পরক্ষণেই আবার সেই দূর করে হাঁটা জারি রেখে সে বলল, আচ্ছা, কোথায়? স্কুলের পিছনের বটগাছটার নিচে। ১ ঘন্টা বাদে। ঠিক আছে, আমি আসছি। ইউ শিওর? দেখা হচ্ছে, রাখছি।
ফোনটা কেটে দিল সাইবান। ট্রেডমিল বন্ধ করে প্রায় মিনিট খানেক রেলিং ধরে মাথা নুইয়ে দাঁড়িয়ে রইল। তারপর তোয়ালে তুলে জিমের বাথরুমে চলে গেল। সেখান থেকে ফ্রেশ হয়ে নতুন এক সেট পোশাক পরে তারপর বাইরে চলে এলো। স্কুলের দিকটাই যাওয়া হয় না তার বহুদিন। বোধহয় গত বছর শেষ গিয়েছিল, তাও কিছু মিনিটের জন্য হেঁটে বেরিয়ে গেছে। এই দেশের প্রতিটি প্রাপ্তবয়স্ক ছেলেমেয়ের মনে নিজেদেরই ছোটবেলায় স্কুল একটা আলাদা জায়গা দখল করে রাখে। সাইবানও সেই ক্ষেত্রে ব্যতিক্রম নয়। তবে স্কুলের স্মৃতিগুলো মিশ্র। এখানে কলেজ শেষ হয়েছে, তারপর বিশ্ববিদ্যালয়ে ভর্তি। আবির মিজান দুজনেই তার একেবারে ছোটবেলার বন্ধু, সেই ক্লাস 3 থেকে বন্ধুত্ব। তারা সাইবান এবং অনুরাগ ছিল পুরো স্কুল থেকে কলেজে অবধি দাবিয়ে বেড়ানো সব থেকে জনপ্রিয় বন্ধুদের গ্রুপ। যেমন তুখোর মেধা, তেমনি অংশগ্রহণ, নাচ, গান, বিতর্ক সহ সব ধরনের ক্ষেত্রে। যে স্যাররা ক্লাসে বসে হাসাহাসি করার কারণে কান ধরে দাঁড় করিয়ে রাখত, তারাই আবার আড়ালে প্রশংসা করে বেড়াতো। অমুক ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে, তমুক বুয়েটের চান্স পাবে, ইত্যাদি ইত্যাদি। সাইবানের ক্ষেত্রেও এমন ধারণা প্রচলিত ছিল। তার মা ডাক্তার, চোখ বুঝে সাইবান ঢাকা মেডিকেলে চান্স পাবে, এটা সবাই বলতে পারতো। আর কেউ না হোক সাইবান টিকবেই টিকবে। অথচ সাইবান টিকলো না, ডাক্তার হতে পারলো না। মাথা ঝাঁকালো সাইবান। আশেপাশে তাকিয়ে দেখলো কখন যেন স্কুলের কাছে পৌঁছে গেছে। বটগাছটা নজরে আসছে। দেয়াল ঘুরে যেতেই শান বাঁধানো গাছের নিচে নিজের ছোটবেলার অবিচ্ছেদ্য প্রাণগুলোকে দেখতে পেয়ে কেমন যেন লাগলো বুকের মাঝে। এগিয়ে গেল সাইবান। অনুরাগ চলে এসেছে, নিজের বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে কথা বলছে হাসি মুখে। আবির হাঁটুর উপর হাঁটু তুলে ঝাঁকাতে ঝাঁকাতে বাদাম ভাজা খাচ্ছে। মিজানও তার পাশেই বসে আছে। দুটো ছেলের বেশভূষায় অসাধারণ পরিবর্তন এসেছে। সেই সৈন্য ছাড়া কিশোর নেই কেউই। আবির ফর্মাল শার্ট প্যান্ট পরে আছে, বেল্ট দিয়ে সুন্দরভাবে ইন করা। পিছনে রাখা ব্যাগ থেকে সাদা অ্যাপ্রনের একটা অংশ বেরিয়ে এসে তার যেন কটূক্তি করছে সাইবানকে। যে সব স্বপ্নটা সে শুয়ে দেখতে পারেনি, সেই স্বপ্নের জীবনটাই যাপন করছে আবির। সারা দেশে মেডিকেলে তৃতীয় হয়েছিল, এখন ঢাকা মেডিকেলে তার ঠিকানা। অপরদিকে মিজান একজন সিভিল ইঞ্জিনিয়ার, বুয়েট থেকে বেরিয়েছে, বিসিএস দিচ্ছে, সরকারি চাকরি নিশ্চিত প্রায়, জীবনে সকলেই সেটেল, এমনকি অনুরাগও। সাইবান এগিয়ে আসতেই আবির ঘুরে তাকালো। হেই ব্রো, লং টাইম নো নিউজ। মৃদু হেসে দুই বন্ধুকে আলিঙ্গন করলো সাইবান। তারপর বটগাছের নিচে পা ঝুলিয়ে বসে পড়ল। উত্তেজিত কণ্ঠে মিজান বলে উঠল, তুই নাকি বিয়ে করেছিস? ওহ, নিউজ ট্রাভেলস ফাস্ট। খিলখিল করে হাসলো সাইবান। আবির হাস্যরসাত্মক কণ্ঠে বলল, খবর শুনে আই এম তো অবাক। আমাকে কে বলেছে জানিস? সূচনা। সূচনা নাকি আবার জেনেছে রাশমিকার কাছ থেকে। পুরো ব্যাচের সবাই জেনে গিয়েছে। বাবারে বাবা, এত বড় বড় পোস্টের মানুষজন আমার খবর রাখে? বেশ তো, একেবারে সেলিব্রিটি ফিল পাচ্ছি। মজা করিস না, আমি বিশ্বাসই করতে চাইনি বিয়ে যেই করুক সবার আগে সেটা তুই হবি কেউ ধারণাই করতে পারেনি। অনুরাগ পাশের দোকান থেকে সকলের জন্য কোন আইসক্রিম কিনে এনেছে সেগুলো হাতে হাতে দিয়ে হেলান দিল আবার বাইকে। মন্তব্য করলো, মনে হচ্ছে সাইবান বিয়ে করে ভালো করেছে, অন্তত এই উছিলায় তোদের মুখ দর্শন তো পাওয়া গেল। হাসলো সকলে, আইসক্রিমের মনোযোগ দিল। মিজান মুখ ঘুরিয়ে এবার আপাদমস্তক দেখলো সাইবানকে। একটা কঙ্কাল আঁকা টি শার্ট, নিচে রিপড জিন্স, হাল ফ্যাশনের সিলভার ব্রেসলেট কবজিতে, ভ্রুতে চিকচিক করছে পিয়ার্সিং। ক্লাসের ব্যাকবেঞ্চারদের মতো লাগছে পুরো। অথচ সাইবান ছিল ক্লাসের ফার্স্ট বয়, ফার্স্ট বেঞ্চার, সবার মাঝে ভীষণ বেমানান লাগছে তাকে। মিজান মন্তব্য না করে থাকতে পারল না। এখনো ডিজে মিজে গিরি করে বেড়াস নাকি? অবস্থা দেখেছিস নিজের, বিয়ে করে নিয়েছিস, সিরিয়াস হবি আর কবে? সাইবান উত্তর করলো না, নীরবে হেসে আইসক্রিম মুখে ঢুকিয়ে রাখলো। আবির পাশ থেকে আর তার উরুর উপর হাত রেখে চাপড় দিয়ে বলি একটা চাকরি বাকরির চেষ্টা কর, প্রাইভেট থেকে পড়েছিস তো কী হয়েছে? আঙ্কেল আন্টির টাকার অভাব? মাস্টার্সটা কর, বিদেশে যা, চাকরির অভাব হবে না, লাইফ সেটেল। কাকে আর কি জ্ঞান দিচ্ছিস? ওর 39 লাইফ ভালো লাগছে, ভালো থাকতে দে না। মিজান বলতেই অনুরাগ আর চুপ থাকতে পারল না। তোরা এবার থামতে পারিস, এতদিন বাদে দেখা হয়েছে, কথায় একে অপরের খবর জানবো তা না একজনকে নিয়ে আলোচনা শুরু করে দিয়েছিস। যাকে ছাইবানের তো হয়ে গেল, তোর সানায়ও শীঘ্রই বাঁধবে শুনছে আবির।
মুচকি হাসলো সে। হ্যাঁ রে, আক্ত হয়েছে পারিবারিকভাবে আমার মেডিকেল কলেজেরই ব্যাচমেট। ওয়াও, আক্ত হয়ে গিয়েছে। আর ডাকলে না? আবির কাঁধ তুললো। কাউকেই ডাকিনি, মিজান গিয়েছিল শুধু। অনুষ্ঠান করব পরে, তখন সবাইকে দাওয়াত করবো ভেবে রেখেছি। তুই আর সাইবান গিয়েও বা কী করতি? ডিজে পার্টি তো হচ্ছিল না। আমার ফ্যামিলির ভাই রেস্ট্রিক্টেড আর ধার্মিক। সরি। অনুরাগের মুখটা চুপসে গেল। সে আর চোখে দেখলো সাইবানকে। আইসক্রিম শেষ করে শান্ত হয়ে বসে আছে, অভিব্যক্তি বোঝা যাচ্ছে না। তোর কথা বল, তোর বউ শুনলাম সিনিয়র অনেক বেশি। কেন ভাই, মেয়ের অভাব পড়েছিল নাকি? তিতলি না ফিতলি বলে একটা মেয়ে না ছিল কলেজ গ্যাংয়ে, ওটার কি হয়েছে? ওটাকে ধরতে পারিসনি? মিজানের কথাই স্পষ্ট টিটকারি প্রকাশ পেল। আবির হেসে সায় জানালো, ঠিকই। তোকে অন্তত এমন পজিশনে মানায় না। নিজের মতো কাউকে পেলি না নাকি? কেউ মেয়ে দেয়নি? শেষমেশ বিয়ে করলি একটা গোল্ড ডিগারকে। এতক্ষণ যাবৎ শান্ত থাকলেও এবার আর থাকলো না সাইবান। তির্যক হেসে ঘুরে তাকালো আবরের দিকে। গোল্ডের ভরি কত জানিস? তাও তো আমার বউ আমাকে ডিগ করেছে। তোর কাছে তো ডিগ করার মতো কিছুই নেই। অপমানে আবিরের মুখটা টকটকে লাল হয়ে উঠল। মুহূর্তেই সাইবান বেপরোয়া, তার কোনো ভ্রুক্ষেপ নেই। লাফিয়ে এসে উঠে দাঁড়ালো, নিজের প্যান্ট ঝাড়তে লাগলো। আবির সইতে না পেরে বলে বসলো, আমার বউকে আমি কত ভরি স্বর্ণ দিয়েছি না দিয়েছি সেই হিসাব এখন তোকে দিতে হবে? তুই তো জন্মগত বড়লোক। তুই আমাদের মতন মিডল ক্লাস ফ্যামিলিকে কি বুঝবি? আমরাই আমাদের ফ্যামিলির প্রথম এস্টাবলিশড চাইল্ড, বুঝেছিস? আমাদের বাপ মা আমাদের গড়ে দেয়নি। মাইন্ড ইট। তোর আব্বাও আমাকে ডিজেগিরি শিখিয়ে যায়নি শালা। ডাক্তারের মতন থাকবি, হ্যাডম নিয়ে চলবি, অন্যের লাইফ নিয়ে আলোচনা করবি কেন? শটান হাত বাড়িয়ে আবিরের কলার চেপে ধরল সাইবান। সকলে আঁতকে উঠল। তীক্ষ্ণ চোখে এককালের বন্ধুকে দেখে মৃদু গর্জন তুলে বলল, যতক্ষণ আমার মধ্যে ছিলে আমি চুপ ছিলাম। আমার বউ ধরে টান দিলে শালা আমি তোর 14 গোষ্ঠী ধরে টান দেব। তোদের মতো ডাক্তার ইঞ্জিনিয়ার হয়তো হতে পারেনি, তাই আমি বেশরম ডিজে। কিন্তু মনে রাখিস ডাক্তার সাহেব, তোর কলিজা যদি হাতি হয় তবে এই ডিজের কলিজা নীলতিমি। আমার নীলতিমিতে হাত দিতে চাইলে তোকে তোর অপারেশন টেবিলের উপরে ফেলে সাইজ করব। একটু হাত কাঁপবে না আমার। ঝটকা দিয়ে আবিরকে দূরে সরিয়ে দিল সাইবান। বেচারা হঠাৎ এমন আক্রোশে ভরকে গিয়েছে। ঝট করে মিজানের দিকে ফিরল সে এবার। আর তুই মিস্টার সিভিল ইঞ্জিনিয়ার ওরফে সরকারি চাকরিধারী, তোর গার্লফ্রেন্ড কি যেন? ওহ, সূচনা, রাইট? অক্সফোর্ডে আছে শুনলাম। বলছিলাম গত বছর দেশে এসে আমার ডিজে পার্টিতে গিয়েছিল, বলেছে তোকে? বলেনি। খুব সুন্দর একটা 7 হাত সমান লেটারও দিয়েছিল। চকলেট, টেডি, বিদেশ থেকে ইম্পোর্টেড পারফিউম গিফট তোকে দিয়েছে? বাসায় গিয়ে চেক করে দেখিস। সাইবান কিন্তু সাইবান আর দাঁড়ালো না। হন হন করে হেঁটে গিয়ে এক লাফে চড়ে বসলো অনুরাগের বাইকের পিছনে। অনুরাগও ইশারা বুঝতে সময় নিল না। বাইকে উঠে হেলমেট মাথায় দিয়ে ইঞ্জিন চালু করলো। আবির শান্ত ভঙ্গিতেই উঠে দাঁড়িয়ে তাদের দিকে তাকালো, গম্ভীর গলায় বলল, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস যে তোদের সাথে আমাদের বন্ধুত্ব শেষ। অনুরাগ শুধু তাচ্ছিল্যের হাসি হেসে মুখ ফুরিয়ে নিল। এদের সাথে কথা বলতেও রুচিতে পাচ্ছে তার। অপরদিকে সাইবান মাথা কাত করে অতি শীতল ভঙ্গিতে তাকালো। সেই 9-10 বছরের দীর্ঘ বন্ধুত্ব ভাসল তার চোখের পাতায়। ছোট ছিল, ভালো ছিল, অথচ বড় বেলায় সব বদলে গেল। কেয়ারফুল হোয়াট ইউ সে ব্রো। আরেকবার আমার ঘরের রানীকে তুলে কথা বলে দেখ, তোর জান শেষ করে দেব। সেখানে বন্ধুত্ব তো কোন ছাড়। বাইক এগোলো অনুরাগ। কেউ আর পিছনে তাকালো না অবধি। সোজা বাইক ছুটিয়ে চলে গেল রাস্তা ধরে। ছামিয়া তাড়াহুড়ো করে তৈরি হচ্ছেন। হাসপাতালে থেকে কল এসেছে, যদিও মাত্র আধা ঘন্টা আগে ফিরেছিলেন। এক্ষুনি আবার যেতে হবে। মানুষের জীবনের দায়িত্ব বলে কথা, এই দায়িত্বের অনেক ভার। আয়নার সামনে দাঁড়িয়ে অ্যাপ্রন গায়ে জড়িয়ে নিচ্ছিলেন। ঠিক এমন সময় পিছনে থেকে তাকে আলিঙ্গনে বেঁধে কাঁধে মাথা রাখল কেউ। জমে গেলেন তিনি। আয়নার প্রতিবিম্বে দেখলেন সাইবানকে। তার ঘাড়ে মুখ গুজে রেখেছে। কী হয়েছে? জবাব এলো না। সাইবান তাকে আরও শক্তভাবে জড়িয়ে ধরল শুধু। সাইবান নাক মুখ কুঁচকে ফেললেন। সামিয়া নাক মুখ কুঁচকে ফেললেন একটা গন্ধ টের পেতেই। তুই আবার স্মোক করেছিস? কতবার নিষেধ করেছি?
তুই না কিছু মাস আগেও ছেড়ে দেওয়ার ট্রাই করছিলি, আবার ধরেছিস কবে? উফ, জাস্ট লেট মি হাগ ইউ ইয়ার। ছাড়, হাসপাতালে যেতে হবে, ফোন এসেছে, রোগীর অবস্থা আশঙ্কাজনক। সাইবান তৎক্ষণাৎ মাকে ছেড়ে দিল, দূরে সরে গেল। ফাইন, গো টু ইউর হসপিটাল। এটুকু বলেই থপ থপ পা ফেলে রুম থেকে বেরিয়ে গেল সে। সামি অবাক হয়ে তাকিয়ে রইলেন। তিনি নিশ্চিত সাইবানের কিছু একটা হয়েছে, তবে এখন ঠিক দেওয়ার মতন সময় নেই তার কাছে। রোগীর জীবন আগে, তাই তিনি ছুটলেন গাড়ির দিকে। মায়ের রুম থেকে বেরিয়েই সাইবান সোজা বেডরুমে চলে গেল। ভেতরে ঢুকতেই দৃশ্যটা চোখে পড়ল। বিছানায় বসে আছে ইরাম, তার কোলের উপর ঘুমন্ত ইজান। ছেলেকে কোলে তোলাতে তোলাতে এক হাতে ঝুঁকে ল্যাপটপে কি যেন দেখছে অত্যন্ত মনোযোগ দিয়ে। সাইবান দৃশ্যটার দিকে বেশ অনেকটা সময় একদৃষ্টে চেয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে বিছানায় উঠে পড়ল। ইরাম তাকে দেখে কিছুটা অবাক হলো। জলদি ফিরে এলো সে? এলে যে বলে গিয়েছিলে রাত হবে আসতে। উত্তর করলো না সাইবান, বরং অদ্ভুত একটা কাজ করলো। ইরামের কোল থেকে ইজানের ঘুমন্ত শরীরটা তুলে আস্তে করে বিছানায় থাকা বালিশের উপর রেখে দিল। তারপর দ্বিতীয় চিন্তা ছাড়াই চিত হয়ে স্ত্রীর খালি করা কোলে মাথা রেখে শুয়ে পড়ল সে। হতভম্ব হয়ে গেল ইরাম, ফ্যাল ফ্যাল হয়ে যেয়ে রইল। এই আলাদিন, কি হয়েছে? আমি পোটলার উপর জেলাস বলে ইরামের উদরে মুখ গুজে পড়ে থাকলো সাইবান। রমণী কয়েক লহমা বুঝতে পারল না কি হচ্ছে। একবার বালিশের উপর ঘুমন্ত ইজান, আর এখন কোলে মাথা রেখে শুয়ে থাকা স্বামীকে দেখল সে। একটি নিঃশ্বাস ফেলল সে শেষমেশ। হাত বাড়িয়ে সাইবানের মাথায় হাত রাখল, তাকে দূরে সরিয়ে দিল না। ইরামের আঙ্গুলগুলো সাইবানের মোলায়েম চুলের ভেতর বেলি কেটে চলল হেড মেসাজের মতন। ইরাম অনুভব করলো দুই বাহু জড়িয়ে ইরামকে এক প্রকার আঁকড়ে ধরে রেখেছে সাইবান। সব ঠিক হয়ে যাবে, আমি আছি। ঝুঁকে মাথা নরম গলায় বলল ইরাম। তার হাত সাইবানের মাথায় বাহুতেই আরামের স্পর্শ বুলিয়ে গেল। প্রাণ ভরে প্রশ্বাস নিল সাইবান। আরামবোধক গুঙ্গিয়ে বলল, নো ওয়ান ক্যান সুট মি লাইক ইউ ডু মাই প্রেশিয়াস। চলবে। গল্পটা আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন, এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।